keep it real. এখন আসলে গুড মর্নিং বলা যাইতেছে না, অলরেডি এখন দুপুরে গেছে, সবাই নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার উদ্দেশ্যে যাইতেছি। তো আমি আর সাকিব অলরেডি রেডি, মানে এখন সোজা ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হব। তো সম্রাট, ধন্যবাদ ভাই, নামাজ পড়তে যাও, দেখা হবে না, নেক্সট টাইম আবার আসবানে। আসো ভাই, আবার আচ্ছা ভাই, ধন্যবাদ, তোমাদের কষ্ট দিলাম। আর ওরা দুইজন আমাদের সাথেই যাবে, এখান থেকে সোজা ঝিনাইদহ যাব। এখানে বিকালে একটা মিট আপ আছে, মিট আপ দেওয়ার পর এখান থেকে সোজা চেষ্টা করব সাতক্ষীরার উদ্দেশ্যে যাওয়ার। তো এই ছিল আর কি কুষ্টিয়া ইসলামী ক্যাম্পাসের শেষ সময়টা। তো এখন সোজা আমরা বের হয়ে যাব, চলুন যাই, যেতে যেতে আবার কথা হবে। তো ইসলামী ইউনিভার্সিটিতে আসার পর রাত্রে ঘোরাঘুরি করছিলাম, অন্ধকার থাকার মানে আলো স্বল্পতার কারণে আসলে ফুটেজ নেওয়া হয় নাই, মানে সেইভাবে একটা লুক আসতেছিল না। এখানে আসার পর একটা জিনিস উপলব্ধি করলাম, ক্যাম্পাসের ভিতরটাতে জাহাঙ্গীরনগরের একটা ভাইব আছে, পরিবেশটা একদম ওই রকম, খুব ঠান্ডা নিরিবিলি। আপনার দেখে বুঝতে পারতেছেন যে ক্যাম্পাসটাও মোটামুটি বেশ অনেক বড়। ক্যাম্পাসের মসজিদটা সব থেকে বড়, মসজিদটা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মসজিদ, মানে সর্বস্তরের মসজিদ মিলায় এই মসজিদটা তৃতীয় বৃহত্তম মসজিদ। তো এখানে দেখলেই বোঝা যাইতেছে একটা জাহাঙ্গীরনগরের ফিল আছে। সব কিছু মিলাই ক্যাম্পাসটা অনেক সুন্দর। এর আগেও অনেকবার আসছি, তবে এইভাবে আসলে টাইম স্পেন্ড করা হয় না। আসছি, চলে গেছি আবার, এবার আসছিলাম। তো সবার কাছ থেকে বিদায় নিব, বিদায় নিয়ে তারপর একটু পরেই বের হয়ে যাব। তো চলুন, সবাই ওয়েট করতেছে, ওখান থেকে বিদায় নিয়ে চলে যায়। তো টোটাল ক্যাম্পাসের এটাই আর কি ম্যাপ। এখান থেকে যখন যারা নতুন আসে, এটা দেখলে একটা মোটামুটি, যদি ম্যাপ বুঝেন তাহলে একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে আসলে কোথায় কি আছে। তো এখন আমরা ফাইনালি এই যে ক্যাম্পাসের গেট, এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে সোজা ডান দিক দিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে চলে যাব। এই রাস্তাটা আমার অসম্ভব সুন্দর লাগে, আপনারা দেখতেই পাচ্ছেন, দুপাশে উঁচু উঁচু গাছ, ছায় ঘেরা একটা ভিউ আসে, ঠান্ডা ঠান্ডা ভাব, দেখতে আর কি অন্যরকম লাগে। যেহেতু আমার এলাকার পাশেই, সেহেতু এই রাস্তায় আমি আগে অনেকবার আসছি, আর এই রাস্তাটা আমি সবসময় উপভোগ করি। আমার এই রাস্তাটাতে রাইড করতে অনেক ভালো লাগে, মানে একটা নান্দনিক সৌন্দর্য বলা যায়। যে ভিউটা দেখতে পাচ্ছেন, বাসগুলা কি বলবো, এরা মানে এদেরকে মনে হয় পিছন থেকে কেউ পিটায়। তো যাই হোক, এই যে টোটাল রাস্তাটা দেখতে পাচ্ছেন, প্রশস্ত রাস্তা। এই রাস্তার মাঝখান দিয়ে একবারে শুধু ছায়া, গাছের দুপাশের গাছের ছায়া, গাছগুলা বেশ উঁচু উঁচু, যার কারণে বড় বড় গাড়িগুলো যাইতে কোনো সমস্যা হয় না। অনেক রোডে দেখা যায় যে এই গাছগুলোর কারণে বড় দ্বিতল বাসগুলো বেঁধে যায়। তো এই রোডটাতে ওইটা সমস্যাও নাই, আবার দেখতেও অনেক সুন্দর লাগে। তো আমরা এখন প্রায় ঝিনাইদহের কাছাকাছি। আর ঝিনাইদহ এখান থেকে সম্ভবত আর 10-12 কিলোমিটার আছে। ঝিনাইদহের উদ্দেশ্যে যাইতেছি। ওখানে ঝিনাইদহ এক্স্যাক্টলি ডিরেক্ট এখন ঝিনাইদহ ঢুকবো না, তার একটু আগে কোথায় সাকিব একটা প্ল্যান করছে, সেখানে যাব। আমি এক্স্যাক্টলি শুনি নাই, ও বললো ঝিনাইদহে যাওয়ার আগে আর একটা কোথায় যেন যাবে। তো চলুন যাই। কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাওয়ার মাঝপথে ঝিনাইদহ ক্যাডেট কলেজটা পড়ে। ঝিনাইদহ শহরের মোড়টা পাহাড়ে চলে আসছি। এখান থেকে 46 কিলোমিটার এবং গাবতলী 194 কিলোমিটার। তো সাকিব তেল নিতে হবে, ভালো ফিলিং স্টেশন পাচ্ছি না। মোটামুটি আমরা ঝিনাইদহ শহরের ভিতরেই আছি আর কি, একটু ঝিনাইদহ শহরটা আশপাশ একটু ঘুরে দেখতে হবে। এই মোড়টার নাম কি? কেন্দ্রীয় বাস টার্মিনাল ঝিনাইদহ। এইটা সম্ভবত বাইপাস রোড।
আচ্ছা, আমরা এই রোডটা দিয়ে যাব, ডান পাশের এই রোডটা দিয়ে যাব। এই যে এখন বামে ঢুকে যাব আমরা। চলে আসছি ঝিনাইদহ মাগুরা বাস স্ট্যান্ডে। পায়রা চত্বর বলে এটাকে। তো পায়রা চত্বরে আমরা, পায়রা চত্বর থেকে ডান দিকে যাইতে হবে যতদূর আমার মনে পড়ে। তো এখান থেকে তেল নিতে হবে, ডিজেল, পেট্রোল, অকটেন আছে নাকি? হ্যাঁ, এখানে অকটেন আছে। তো কুষ্টিয়া পায়রা চত্বর থেকে আমরা এখন রওনা হইতেছি সোজা কালীগঞ্জের দিকে। কালীগঞ্জের ওইখান থেকে ডানে টার্ন নিয়ে আমরা চলে যাব মেহেরপুরের রোডে। মেহেরপুরের রোড, ওখান থেকে আমরা আসলে যে উদ্দেশ্যে রওনা হইতেছি সেটা, ওইখানে বালুরহাট নামে একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টটা দেখতে যাব। আর ওইখানে একটা এলাকা আছে, এলাকার ওই এলাকার বাড়িগুলো নাকি ব্রিটিশ আমলের আর কি, ওরকম পুরাতন বাড়ি সবগুলা, দেখতে নাকি অনেক সুন্দর লাগে, অনেকটা পানামা সিটির মতো। তো সেই উদ্দেশ্যে এখন আমরা রওনা হইতেছি, চলুন যেতে যেতে কথা হবে। যেটা বলতেছিলাম, এই যে গাছগুলার বয়স সব 100 বছরের বেশি। এই গাছগুলো আসলে বাংলাদেশে এখন খুব রেয়ার। আর যাওয়ার পথে আপনারা এই গাছগুলা দেখতে পারবেন যখন সাতক্ষীরা রওনা দিব, তখন আপনার বেনাপোল, সাতক্ষীরা যশোর বেনাপোল রোডে কিছু গাছ দেখতে পারবেন। আর তাছাড়া বাংলাদেশে অন্য কোথাও আছে কি আসলে আমার মনে হয় না। আমি শুধু আমাদের এই সাইডটাতেই এই গাছগুলা দেখি, সবগুলার বয়স 100 বছরের বেশি। অলরেডি আমরা কালীগঞ্জ আসার পর মেহেরপুরের রোডে চলে আসছি। এখান থেকে মেহেরপুরের রোড থেকে আমাদের এই রোড দিয়ে সোজা রাস্তা ধরে কোটচাঁদপুর যাইতে হবে। কোটচাঁদপুর যাওয়ার পর ওখানে লোকজনের কাছে শুনতে হবে যে আসলে জায়গাটা কোথায়, অথবা গুগল ম্যাপে ডিরেকশন দেখতে হবে। চলুন। অলরেডি ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয় না, ঝড় শুরু হয়েছে হালকা হালকা। সামনের পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা, মানে ধুলাবালি, গাছের পাতা সব আউলা ঝাউলা উঠতেছে, ঝড় ওয়েদার। অনেক সময় বৃষ্টিতে ভাল লাগে, এখন আবার ঝড় হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বডিটা বাতাসে বেঁধে এই বাম দিকে চলে যাচ্ছে। ওয়েদারটা ভালো লাগতেছে, কিন্তু এই ধুলাবালি গুলো ভালো লাগতেছে না। ও মাই গড, একবারে ধুলাবালিতে মানে কি একটা অবস্থা। তো আমরা এখন কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স, মৎস্য অধিদপ্তর, বলুহর, কোটচাঁদপুর, ঝিনাইদহ। অনেকে বালুরহাট, উল্টাপাল্টা অনেক নামই বলছে, আসলে কনফার্ম আমরাও ছিলাম না। তো আসলে জায়গাটার নাম হইতেছে বলুহর, বলুহর, বলুহর প্রজেক্ট আর কি। তো প্রজেক্টের ভিতরে আমরা এখন ঢুকে পড়ছি, সোজা একদম রাস্তা দেখতে পাচ্ছেন। সাকিব অনেকটা দূর চলে গেছে, এখানে অনেকে আসে, অনেক জায়গা দেখা যাইতেছে। পুরা জায়গাটা প্রাচীর দিয়ে, এমন প্রাচীর দিয়ে ঘেরা আর কি। রাস্তাঘাট একটু ভাঙাচোরা, তবে যাতায়াতযোগ্য, সমস্যা নাই। একটু ঝাঁকি খাইলেও কোনো ব্যাপার না। তবে অনেক কষ্টে, অনেক শোনার পর, অনেক খোঁজাখুঁজি করার পর এখানে আসছি।
ম্যাপে সার্চ দিয়েছিলাম বালুরহাট নামে, তো আসলে ওই নামে তো কিছু নাই। বলুহর দিলে অবশ্যই চলে আসতো। আর এটা মৎস্য হ্যাচারি, বিশেষ করে জায়গাটার নাম আর কি বলুহর। এখানে কি হয় না হয় আসলে চলুন সামনে দেখি মৎস্য হ্যাচারি কোথায় আছে এক্স্যাক্টলি। ভিতরে আমরা যাইতেছি সামনের দিকে গেলে হয়তো সব কিছু জানতে পারবো। চলুন যাই। হ্যাচারি ভবনে আমরা চলে আসছি। এখানে দেখতে হবে কি দিয়ে কি হয় ভিতরে। প্রশাসনিক ভবনগুলো সম্ভবত এই আর কি, সবাই ভিতরে ঘুরতে আসছে। এখানে মাছের কোনো প্রজেক্ট আছে কি এখনো জানি না, মানে রানিং চলতেছে কি চলতেছে না জানি না। সবাই এখানে ঘুরতে আসে। এখানে মনে সম্ভবত মাছের পোনার উদ্দেশ্যে মাছ ছাড়া থাকে। ওইখানে নেমে দেখতে হবে আগে। হ্যাচারি ভবন, হ্যাঁ ভিতরে আছে। তো ভিতরটা চলুন দিয়ে দেখি। এটা মেন প্রশাসনিক ভবন, হ্যাচারি ভবন। এখানে ঢোকার আগে লেখা আছে হ্যাচারি থেকে রেণু গ্রহণের সময় শৃঙ্খলা বজায় রাখুন। তো হ্যাচারিতে কি হয় আসলে দেখায় আপনাদের। আসলে আমি দেখছি অনেক জায়গায় আগে, এটাতে কখনো আসি নাই। এই যে এইগুলা মাছ বলে আর কি। এদের থেকে ডিম সংগ্রহ করে তারপর আরেকটাতে ওই ডিম ফোটানোর জন্য ওই পাশে ওই যে ডিম ফোটায় ওইখানে সকালে আসলে অবশ্য ডিম সংগ্রহটা দেখানো যায়। এই যে এইখানে ডিম ফোটানো হয়। ভিতরে সব আপনার ডিম। মোটামুটি এই ছিল। আমি ভাবছিলাম হয়তো প্রজেক্টটা বেশ বড় অন্যরকম। মৎস্য মানে হ্যাচারি, এটা আসলে আমি নাম শুনে মাথায় আনতে পারি নাই। এখান থেকে বের হয়ে আরেকটা যে গ্রাম আছে, সেই গ্রামটা কোথায় ওইটা খোঁজার পর ওখানে আর কি কিছুটা সময় ব্যয় করে আবার আমরা ঝিনাইদহে ব্যাক করব। তো ব্রাদার্স বলুহর মৎস্য প্রজেক্টের সব কিছু মোটামুটি দেখার পর এর পিছে একটা বাউড় আছে। এখানে স্থানীয়ভাবে এটার নাম ভাইরা যা বললো কাকমারি বাউড় বলে। দর্শনার্থীদের দাঁড়ানোর জন্য একটু মনোরম পরিবেশ সৃষ্টি করার জন্য একটা স্পট তৈরি করে দিছে। তবে এই স্পটটাতে মোটরসাইকেল যেন না নিতে পারে, এই জন্য এখানে অনেক ব্যারিকেড দেওয়া আছে। তারপরেও অনেকে নিয়ে যাচ্ছে। বাইক নিব না, নিচে নামবো। নিচে নামার পর এখানে বেশ নৌকা টোকা আছে, যদি সম্ভব হয় তো নৌকায় উঠবো। আর না সম্ভব হলে ওখান থেকে ঘুরবো, ঘুরে বাউরটা একবার দেখবো, দেখার পর এখান থেকে সোজা ব্যাক করব। রাস্তাঘাটে ট্যুরে বের হইলে ওরা বুঝতে পারবে। সাকিব এখানে ওর শ্যুট করতেছে। মোটামুটি এরিয়াটা এই ছিল, খুব বেশি বড় না, খুব বেশি ছোটও না। তো মোটামুটি বেশ ভালো লাগলো। তো এখন সাকিবের শ্যুটটা শেষ হলে এখান থেকে আমরা সোজা বের হয়ে যাব, ঝিনাইদহে যাব। ঝিনাইদহে ওইখানে একটা মিট আপ আছে। তো মিট আপের আসলে কি এই জায়গাটা দেখে নাকি, এই জায়গাটা দেখার পরে কি বুঝলাম, দেখে ঘুরে সবকিছু মিলিয়ে এখানে আসলে যেটা বুঝলাম এই এলাকাতে আসলে বিনোদনের খুব বেশি জায়গা নাই। তো লোকজন মোটামুটি এখানেই আসে। এটা অনেক নিরিবিলি আছে, জায়গাটা দেখতেও অনেক সুন্দর। তুমি এখানে বলতে পারতা যে একটা মৎস্য খামার যেখানে, ওই তো আমি আসতেছি, তো ওই লাইনে আসতেছি। তো এটা এখানে কেউ কাপল আসে, কেউ প্রেম করতে আসে, আর আমাদের মতো কিছু পাবলিক ঘুরতে আসে। হ্যাঁ ঠিক এক্স্যাক্টলি আমার কথা সাকিব বলে দিল। তো আপনারা বুঝতেই পারতেছেন, আমিও কিন্তু ব্লগ করতেছি, ঠিক আছে। একবারে দুইটাই শুট হইতেছে। বয়স হয়ে গেছে তো কখন কি বলে কিছুই বুঝে না। এটাই বলুহর মৎস্য প্রজেক্ট। অ্যাকচুয়ালি এটা মৎস্য হ্যাচারি, তো এলাকার লোকজন এটাকে প্রজেক্ট বলে। এখানে পুকুরগুলো দেখতে পাচ্ছেন, এটা ওইখান থেকে রাস্তা শুরু। ওইখানে যে প্রাচীরটা দেওয়া আছে, প্রাচীরের ওই পাশ থেকে রাস্তা শুরু। এখান থেকে পুকুর শুরু হয়েছে, শুরু হয়ে বেশ 100 থেকে 200টা পুকুর আছে দুই পাশে। পুকুরগুলোতে সব মাছ চাষ করা হয়।
আর মেইন যে প্রশাসনিক ভবনটা আপনারা আগে দেখছেন ওই পাশে মাছ থেকে ডিম সংগ্রহ করে ওই ডিম ওখানে ফোটানো হয়, তারপর ওখান থেকেই বিক্রি করা হয়। বড় বড় মাছ বা বিভিন্ন প্রজাতির মাছ এখানে আবার চাষ করা হয়। পানিতে একটা পানকৌড়ি দেখতে পাচ্ছেন বসে আছে। সব কিছু মিলাই এখানে এলাকার সবাই একটু বিনোদনের জন্য এখানে সবাই আসেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ভাই, আমার চ্যানেল সিস্টেম খান, আমি নতুন ব্লগে। আর ওইখানে সাকিব সৈকতকে মনে হয় দেখছেন। সাকিব সৈকতের যে ভুয়াকার হয়েছে, হ্যাঁ, ওই যে দাঁড়ায় আছে। হ্যাঁ ওটা ভিডিও দেখিছি তো ভাই আমি। হ্যাঁ, ওই যে কিছুদিন আগে লাদাখ গেল ইন্ডিয়াতে, হ্যাঁ 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 হ্যাঁ। ওই সাকিব সৈকত। আপনাদের বাসা কোন জায়গা? বাসা, ওর বাসা ফরিদপুর, আমার বাসা যশোর। আসছি আমরা অনেক দূর থেকে ঘুরতে ঘুরতে আর কি। আগের দিন একটা রাইডারের সাথে দেখা হলো। কার সাথে দেখা ছিল? জিএসএক্স এর যে জিনা ভাই বাসা। ও কেবি রাইডার। আচ্ছা, ছোট ভাই। সাকিবও আমার ছোট ভাই। আপনারা কোথায় কোথায় গিয়েছেন? সব জায়গায় গিয়েছেন, বাংলাদেশ সব জায়গায়? মোটামুটি তো সব কিছুই ঘোরা শেষ, মানে দেশের বাইরেও গেছি, ভিতরেও গেছি। তবে আমি নতুন শুরু করছি তো ব্লগিং 2-3 মাস। আপনার পেজের নাম কি? আমার সিস্টেম খান। তো নতুন করে আবার সব ঘোরা লাগতেছে আর কি। সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। এখনই দাঁড়ান দেখুন। এইতে তুই অফিসে চলে আসিস। ভাই ক্যামেরা কেমন প্রাইস নেই আপনাদের এটা? এটা নিছিল 43,000 শুধু ক্যামেরা, আর ফুল সেট আপ গড়ে সড়ে পড়ছিল 50 মতো। বাইকে তো কিছু মডিফাই করেন না, আসলে মডিফাই ভালো লাগে না ভাই। মডিফাই করেন দেখে মডিফাই ভালো লাগে না বলতে কি, কিছু কিছু মডিফাই ভালো লাগে। এই যে ভাইজারটা আফটার মার্কেট লাগানো, এটাতে স্টক যে ভাইজারটা থাকে ওটার থেকে একটু বাতাস বেশি কাটে। ওটা নিচু থাকে তো এটা উপরে হলে বাতাস কম লাগে। এরকম ছোট ছোট মডিফাই করি, তাছাড়া আসলে চালাতে। হ্যাঁ বাতাস লাগে না। আর এমনি স্টক সেটআপ চেঞ্জ করলে আসলে বাইক নষ্ট হয়। টুকটাক সাজানো যায় কিন্তু খুব বেশি মডিফাই করা উচিত না। আচ্ছা ভাই, তা আসি, আল্লাহ হাফেজ। এরা ভবিষ্যতের বাইকার, অলরেডি তারা বাইক নিয়েই ঘুরতেছে, কিন্তু আসলে বাইকিং জিনিসটা কি, কমিউনিটিটা কি, এটা বুঝতে ওদের আরেকটু সময় লাগবে। যদি এখন ইন্টারনেটের যুগ, সব কিছুই তারা হাতের নাগালে মুঠোফোনেই দেখতে পারে, তারপরেও আসল বাইকিং সম্পর্কে যে বাস্তব জ্ঞান সেটা আসলে ভাই ব্রাদার আসলে ট্যুরে বের হইলে খুব মজা হয়। এটা নিয়ে আসলে বলার কিছু নাই। সবসময় আমাকে ডিস্টার্ব করে, উল্টা পাল্টা খোঁচাখুচি সবসময় লেগেই থাকে। তো চলার পথে একটু মজা হাসি ঠাট্টা না হইলে আসলে ভালো লাগে না। এখন আমরা আমাদের শ্যুট শেষ, এখান থেকে এখন আমরা সোজা ঝিনাইদহের উদ্দেশ্যে বের হব। চলুন। রাস্তা উন্নয়নের কাজ চলতেছে, যার কারণে এখানে জ্যাম। একটু দ্রুত যাওয়ার দরকার ছিল ঝিনাইদহে, ওখানে মিটআপে অনেকে দাঁড়ায় আছে, তো কিছু করার নাই আসলে। শিট 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 শিট। একটু আগে আসলে পিচ ঢালাই দিছে, যার কারণে এই ঢালাই থেকে পিচ পাথর ছুটতেছে, যেটা খুবই মানে বিপজ্জনক। গায়ে চোখে মুখে লাগতেই পারে, পাশে যারা আছে বা আমাদের নিজেরও লাগতে পারে। ক্যামেরার লেন্সে লাগলে তো কোনো কথাই নাই, একেবারে ব্লার। অবশেষে আমরা ঝিনাইদহে চলে আসছি। সাকিবের যে মিটআপটা ছিল, মিটআপটা কমপ্লিট হইতেছে। সাকিব রেডি হইতেছে, ও একটা শুট নিবে। আমারও থাকতে আরে ধাক্কাইতেছি, কত ঘন্টা বসে আছো ভাই? ওইটি আমার 2 ঘন্টা প্লাস বসাই রাখছে। আসলে এটা আমাদের দোষ না, নাস্তা হবে রাস্তায় আসলে বালু ঝড় হয়েছিল। এটা আমি কিছু সাকিব, জানি না, এর একটা নাস্তা হবে। রাস্তায় বালু ঝড় হয়েছিল না, এরা তো কেউ বিশ্বাস করতেছে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তোমার চ্যানেলের নাম কি? নীরব নিশান 2.0।
এটা মানে ইউটিউব চ্যানেল নাকি ফেসবুক চ্যানেল? হ্যাঁ। তো রানা ভাই, আপনি যদি দেখেন, আপনার খুব বড় ফ্যান, আপনার সাথে নাকি দেখা করছে এর আগেও, তো ভিডিও কলেও কথা বলছে। তো আসলে কথা বলে ওর সাথে ভালোই লাগলো। টোটাল অডিয়েন্স এই সাকিব ওর শুট কমপ্লিট করতেছে, আর এখান থেকে আমরা আজকে সোজা শুট কমপ্লিট করে সোজা এখানে আজকে আর থাকার ইচ্ছা নয়, হয়তো সাতক্ষীরা যাব। সাতক্ষীরা যদি রাত হয় রাস্তায় কোথাও দাঁড়াবো, তবে টার্গেট আছে আমাদের সাতক্ষীরায় যাওয়া। এখানে টোটাল সবার সাথে সাক্ষাৎ করে এখান থেকে আমরা বের হব। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই শেষ। বর্তমানে আমি আছি এখন যশোর, সাতক্ষীরার উদ্দেশ্যে যাইতেছি। তো বেনাপোল এখান থেকে 34 কিলোমিটার, সাতক্ষীরা 35, কলকাতা 118, সারসা 28 কিলো, নাভারণ 23 কিলো। তো এখান থেকে সোজা নাভারণ যাব। নাভারণ থেকে ওইখানে একটা জায়গার নাম আছে সাতক্ষীরার মোড় বলে, ওই সাতক্ষীরার মোড় থেকে বামে ঢুকে সোজা সাতক্ষীরা। তো চলুন, এখন রাত 11টা বাজে, 11টা 22 বাজে। তো এখন বাজে 12টা 30। এখন আমরা একেবারে স্তব্ধ নিরিবিলি একটা রোডে, চারিদিকে শুনশান, কোথাও কিচ্ছু নেই। মাঝে সাঝে রাস্তায় 2-4টা কুকুর দেখা যাচ্ছে, 2-1টা শেয়ালও দেখা যাচ্ছে। তো এমন একটা রোডে আসলে ভয়ঙ্কর সুন্দর বলা যায়, কারণ একা একা এইসব রোডে চলা কিছুটা কষ্টকর বা ভয়ের ব্যাপার থাকে। তো অনেকে চলতে পারে, যেমন আমার কোনো সমস্যা হয় না, আমার কোনো ভয় করে না। তারপরও আমার সাথে আছে অঙ্কুর, ও কুষ্টিয়া থেকে আমাদের সাথে অ্যাড হয়েছে। ওর একটা বিয়ের প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামটা ছেড়ে আমাদের সাথে শুধুমাত্র ভাই ব্রাদার ভালোবাসার টানেই চলে আসছে। আর একবারে যে টেইল লাইটটা দেখা যাইতেছে সামনে, সিগন্যাল লাইট, লেফট সাইডের ইন্ডিকেটরটা জ্বলতেছে, ওইটা সাকিব সৈকত, ও সবার সামনে আছে। আমার ফগ লাইটের জোরটা একটু বেশি হওয়ার কারণে আমি যদি পিছিয়ে থাকি তো সবাই ক্লিয়ারেন্সটা একটু বেশি ভালো পাইতেছে রাস্তার। তো এই আর কি, আজকে বেশ গত সম্ভবত 24-25 তারিখে আমরা বের হয়েছিলাম আমি আর সাকিব। তো মাত্র 3 দিনের একটা প্ল্যান নিয়ে আমরা বের হয়েছিলাম। তো 3 দিন তো দূরের কথা, ডে বাই ডে ট্যুরের প্ল্যানটা শুধু বাড়তেছে, মানে এলোমেলো। কি হবে সামনে কালকে এটাও আমরা জানি না। তো যদি ভালো লাগে আমরা আরও ট্যুরটা এক্সপ্লেন করব। তো এই আর কি, কুষ্টিয়া সাতক্ষীরা এখান থেকে আরও 19 কিলোমিটার, ম্যাপে আমার ফোনে দেখতে পাচ্ছেন 19। টোটাল টাইমটা লাগবে 24 মিনিট দেখাইতেছে। তো এই নিরিবিলি রাস্তায়, এই শুনশান রোডে যাইতে একটা কলিজার ব্যাপারও থাকে, সবাই এত রাতে রাইড করতে সাহস পায় না। তো আমি আসলে কাউকে পার্সোনালি সাজেস্ট করব না যে এত রাতে তোমরা রাইড করো। যাই হোক, যদি কলিজায় জোর থাকে তো করো, তবে স্বাভাবিকভাবে এত রাতে রাইড না করাই ঠিক। আমাদের প্রথম চ্যালেঞ্জ হোটেল ম্যানেজ করা, কারণ ওইখানে কারোর সাথে কমিউনিকেট করতে পারি না আমরা, যার কারণে হোটেলটা আসলে সেট করা হয় নাই। আমাদের যেই ওখানে সব কিছু সেটেল করা লাগবে। তো চলুন, সাকিব ওভারটেক করে চলে গেল প্লিয়ন সহ। পরবর্তীতে কি হলো আপডেট জানতে ক্যামেরায় চোখ রাখুন আমার চ্যানেলে।